মা বলতো ওদিকে যাস না, কেন ওদিকে গেলে রান্নার একটা ছোট মানুষ হয়তো ভালো কিছু রান্না করতেছে, গেলে একটা আসবে, সেটা আমরা সেই সেন্টটা নিতাম না। শুধু ভাত খাওয়ার জন্য এত পাগল থাকতাম, আসলে ক্ষুধার কষ্ট যে কি জিনিস, শুধু ভাত খাওয়ার জন্য। আমার মা বলতো বাবা আর খাইস না, একটু থাক, আবার রাতের বেলা দিব তোকে, এরকম অবস্থা। আমার ছোট বোনটা দুধের জন্য কি কান্না করতো, আমার মা বলতো যে তোর এত খিদা কেন, তোর পেটের মধ্যে এত খিদা কেন। মাঝে মাঝে আমার ছোট বোনটারে ধরে থাপ্পড় লাগাইতো আমার মা, আমি বলতাম থাক মা, মায়েরও না, কয় এত খিদা কেন, খালি খাই 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 সারাদিন। আসলে তো ছোট মানুষ, ও ও তো পেট ভরে না ক্ষুধায়, ওকে তো আমরা দুধ খাওয়াইতে পারি না। চ্যানেল 93, বন্ধুত্বের বন্ধনে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি চ্যানেল 93-র নিয়মিত আয়োজন ফেলে আসা দিনগুলো। ফেলে আসা দিনগুলোতে আমাদের যে অতিথিদের নিয়ে আসি, এরা আমাদের 93-র বন্ধু। জীবনে চলার পথে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক সফলতা আসে, কিন্তু আমরা কি প্রথমেই সফল হয়ে যাই? সফল হতে গেলে নিচ থেকে আসতে হয়, ছোট থেকে বড় হতে হয়। আমাদের আজকে অতিথি হলেন রেজা। রেজা আমাদের বন্ধু, আমরা রেজার সাথে কথা বলবো। চলুন কথা বলা যাক রেজার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রেজা, আমরা জানতে চাই তোমার জন্মটা কোথায় হয়েছে এবং গ্রামের নাম, জেলার নাম একটু ডিটেল বলো। আমার জন্ম যদিও ঢাকায়, আমার ফাদার উনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, তো সেই সুবাদে মিরপুর ক্যান্টনমেন্টে আমরা থাকতাম এবং সেখানেই আমার জন্ম এবং সেখানে ক্লাস 3 পর্যন্ত ঢাকাতেই লেখাপড়া করা। তারপরে গ্রামে ফিরে যাই। আমার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নে, ইউনিয়নের পাশেই বাজার, ইউনিয়ন বাজারেই আমাদের বাড়ি আর কি। আচ্ছা, তো তোমাদের ছোটোবেলা স্কুল জীবন, আমরা তো স্কুল জীবন থেকে পড়াশোনা থেকে শুরু করি, তোমার কি মনে আছে যে প্রথম বই কিভাবে ধরলে এবং এই যে বই পড়ার যে শুরুটা, এটা কিভাবে হলো, এই স্মৃতি কি তোমার মনে আছে? আসলে সাধারণভাবে একজন স্টুডেন্ট যেভাবে লেখাপড়া করে, তার যে লেখাপড়ার গতি, তার যে স্কুল লাইফ আমার কিছুটা ভিন্ন। আমার লাইফ থেকে অনেক স্মৃতি আসলে আমার এটা কি বলবো যে আউট অফ মেমোরি হয়ে গেছে। কারণটা হলো যে আমি যখন ক্লাস 3 পর্যন্ত আমি ঢাকায় একটা স্কুলে পড়েছি এবং সেই স্কুলটা ছিল আমরা কচুখাত যে কলোনি যেটা বলে আর কি, নেভি কলোনি, হ্যাঁ, সেই কলোনিতে থাকতাম। পাশে একটা স্কুল ছিল, তো সম্ভবত স্কুলটার নাম আমার মনে নেই, যেহেতু ক্লাস 3-তে পড়ি, অত ছোট, আম্মার সাথে যেতাম স্কুলে, আবার চলে আসতাম। যে আমরা ওইটা শুনবো, স্কুলেরটা শুনবো, তার আগে যে প্রথম যে তুমি বই ধরলে অথবা ক্লাস 1-এ তুমি পড়লে, নিশ্চয়ই তুমি 1 থেকে তো পড়ে শুরু করলে, সেই 1-এর স্মৃতিটার কথা বলছি, ওটা মনে আছে কিনা? আসলে 1-এর স্মৃতির কথা আমি কেন জানি মনে করতে পারি না। শুধু আমার এতটুকু মনে আছে যে আমার স্কুলের সামনে ওই যে আমরা যে এরকম করে ঘুরায়া এই হাওয়াই মিঠাই, রাইট, এই হাওয়াই মিঠাই বানাইতো, ক্লাস থেকে বের হইলেই দৌড় দিয়ে হাওয়াই মিঠাইয়ের দোকানের সামনে দাঁড়াইতাম। আম্মা কখনো হয়তো কিনে দিত 5 পয়সা বা 10 পয়সা, এরকম কখনো কিনে দিত না, এরকম। এবং স্কুলটা যথাসম্ভব ছিল সেটা একদম পরিপূর্ণ বিল্ডিংও ছিল না। এবং আমার যেটা মনে আছে সেটা আদর্শলিপি। আমার যে লাইফে প্রথম যে বই, সেটা আমার মনে হয় যে আদর্শলিপি পড়েছি এবং সেটা আমার মায়ের কাছে পড়েছি, সেটা আমার মনে আছে। স্কুলে গিয়েছি, ছোট ছোট স্মৃতি আছে, 2-1 বন্ধুবান্ধব আছে যাদের নামও হয়তো মনে আছে, জিল্লুর, এরকম ইলিয়াস, কিন্তু তাদের চেহারাও মনে নেই, তাদেরকে আর খুঁজে পাওয়ারও কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি পরে আমার গ্রামের স্কুলে চলে যাই। ক্লাস 3-তে তখন আমরা তো আমার বাবার চাকরির গত কারণে আমরা গ্রামে চলে গেলাম, ফিরে গেলাম এবং সেখানে যেহেতু গ্রামের স্কুলের বন্ধুবান্ধব তাদের সঙ্গে পুরো পরিচিত ছিল না,
তো আমি যখন স্কুলে গেলাম তখন যেহেতু শহরের স্কুলে পড়তাম, সেখান থেকে গ্রামের স্কুলে গেলাম, আসলে আমি কোন ক্লাসে ভর্তি হব। তো একবার ক্লাস 2-তে একবার ক্লাস 3-তে এরকম অবস্থা। এই 2 আর 3-র মাঝামাঝি আমার ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। মূলত 93 ব্যাচ এবং 92 ব্যাচ, এই দুই ব্যাচকেই আমার ফ্রেন্ড সার্কেল দুইজনের সাথেই পড়ছি। এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন যারা 92 ব্যাচ ওরা ক্লাস 6-এ চলে গেল। আমার আর বয়সের কারণে আমাকে ক্লাস 6-এ দেওয়া হলো না, আমি ক্লাস 5-এই 2 বছর থাকলাম। এরপরে ক্লাস 6 থেকে 93-র সাথে পথ চলা আর কি। তো আমার জীবনের লেখাপড়ার স্মৃতির সাথে আরও অনেকগুলি কষ্ট জড়িত আছে। আমার যারা গ্রামের স্কুলের বন্ধুরা আছে তারা দেখেছে যে আমার লেখাপড়াটা খুবই স্মুথ ছিল না। ক্লাসের মধ্যে হয়তো আমি বছরে 365 দিনের মধ্যে যদি 300 দিন ক্লাস হয়, তাহলে বড় জোর আমি 150 দিন স্কুলে গেছি বা যেতে পারছি। হ্যাঁ, তো এখানে আমার একটা অনেক বড় জীবনের চড়াই উতরাই অধ্যায় আছে। বিশেষ করে আমি আমার নিজের জব লাইফে আসার আগে পর্যন্ত আমার জীবনটা খুবই মানে সাধারণ মানুষের মতো ছিল না। সাধারণ স্কুলে যারা আমরা দেখেছি যে আমাদের গ্রামের বাড়িতেও যারা কৃষক ফ্যামিলি ছিল, যারা কৃষক একদম, তারাও কিন্তু অত অভাবে ছিল না। কৃষক পরিবারগুলি কিন্তু তাদের জমিতে ধান হতো, চাল হতো, পুকুরে মাছ ছিল, গরু ছিল, দুধ ছিল, তারা কিন্তু আসতো। হয়তো তাদের জামা কাপড় অত স্টাইলিশ ছিল না, তারা এক জামা পরে আসতো, সেটা তখনকার মতো ছিল। কিন্তু আমার লাইফ স্টাইল কিন্তু তাদের মতো ছিল না। এখন কেন ছিল না এটা যদি বলতে যাই তাহলে অনেক বড় হবে। এখন আমি তুমি বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি একটু শুরু থেকে বলি। হ্যাঁ, আমার জন্মটা 1976-এর 24শে ডিসেম্বর, শুক্রবারে আমার জন্ম। তো আমার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন। উনি যদিও অফিসার র্যাঙ্কে ছিলেন না, তো কিন্তু উনি খুব চৌকস ছিলেন এবং ওনার ছাত্র জীবন থেকে উনি ভালো ছাত্র ছিলেন। এবং উনি পাকিস্তানে জয়েন করেন যখন যুদ্ধের আগে, এবং দেশ স্বাধীনের পরে ওনারা পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে উনি করেন। তো আমার জন্মের আগেই আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসার সাথে জড়িত হন। সেটা মিরপুর 14 নম্বর একটা মার্কেট আছে, একদম 14 নম্বর মোড়েই, এই যেটা সাগরিকা সিনেমা হলের দিকে গেছে একটা, আর একটা কচুক্ষেতের দিকে গেল, ওই মোড়েই কিন্তু 14 নম্বর মোড়ে একটা মার্কেট আছে হাতের ডান পাশে, সম্ভবত ওটা মুক্তিযোদ্ধা মার্কেট বলে। হ্যাঁ, তো ওই মার্কেটে আমার বাবা কিন্তু একটা দোকান নেন, একটা শপ, এটা গ্রোসারি শপ। তো আমি তো ছোট, আমার মনে নেই, অল্প অল্প মনে আছে। তো ওই দোকান ভালোই চলছিল, আমার 2 মামা সহ আরও অনেক কর্মচারী ছিল, ওই দোকান ভালোই চলছিল। মাঝখানে ব্যবসার কিছু পলিসিগত কারণে আমার বাবা ওই ব্যবসাটা একটা বড় ধরনের লস করে। তো সেই সময় এই ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট ছিল ওনার নিজের কিছু, প্লাস ওনার কলিগদের কাছ থেকে কিছু নেওয়া, এরকম করে বেশ কিছু ইনভেস্টমেন্ট ছিল। যে ইনভেস্টমেন্টগুলি যখন জিরোতে চলে আসে তখন আমার বাবা একটা দারুণ হতাশার মধ্যে পড়ে। তো তখন আসলে সরকারি চাকরিজীবীদের যে বেতন ছিল সেই বেতনে তার পরিবার চলাই খুব কষ্টের ছিল। সেই ক্ষেত্রে উনি লোন শোধ করবেন এরকম পরিস্থিতি কিন্তু ছিল না। তখন সামহাউ কোনো একজন ওনাকে বুদ্ধি দিছে যে আপনি এক কাজ করেন, এই সময় যারা বিদেশে যাচ্ছে তারা কিন্তু ভালো করছে, সেখান থেকে ভালো আর্ন করতেছে, আপনি এক কাজ করেন বিদেশে চলে যান। তো আমার বাবার মাথায় ঢুকছে যে হ্যাঁ ঠিক আছে, দেখি কি করা যায়। কিন্তু যেহেতু উনি গভর্নমেন্ট জব করেন, উনি চাইলে সরাসরি বিদেশ যেতে পারেন না। তো দালালের মাধ্যমে বা যাদের মাধ্যমে যারা ওনাকে এই বুদ্ধি দিয়েছে তারা বলছে যে আপনি এক কাজ করেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট করে ইন্ডিয়া থেকে যদি চলে যান, আপনি গেলেন ওখানে ভালো করলেন, না করলে আবার চলে আসলেন। তো বাবার যে তৎকালীন যে বস ছিলেন, ইমিডিয়েট যে বস ছিলেন, ওনাকে আমার বাবা, আমি পরবর্তীতে শুনেছি বাবার কাছে যে ওনাকে উনি ডিসক্রাইব করছে যে স্যার আমি এই অবস্থার মধ্যে আছি। তো উনি বলছে যে ঠিক আছে, আমি তোমাকে 2 মাসের একটা মেডিকেল লিভ দিয়ে ছুটি দিব, এর মধ্যে তুমি যদি বিদেশে চলে যেতে পারো, তুমি যদি ভালো করতে পারো তাহলে ভালো, আর যদি করতে না পারো তাহলে আসলা, চাকরি জয়েন করলা। সেইভাবেই আমার বাবা, তার জমানো তো টাকা ছিল না, আমার দাদার কাছ থেকে তার অংশের কিছু জমি, স্বাভাবিকভাবে সে যখন বলছে কিছু জমি বিক্রি করে টাকা নিব, তো দাদা বলছে অন্য ভাইরা আছে, তোমার অংশেরটা তুমি বিক্রি করবা। তো তখন আমার বাবা তার অংশের জমি বিক্রি করেন এবং আরও অন্যান্য টাকা মিলে এই বিদেশ যাওয়ার জন্য দালালদের হাতে টাকা উঠিয়ে দেয়। তো দালালরা বলছে যে ঠিক আছে, এতদিন পরে আপনি ইন্ডিয়াতে আসবেন, এসে ইন্ডিয়া থেকে আপনার ফ্লাইট হবে। যাই হোক, দালালদের কথা মতো আমাদেরকে বাবা বাড়িতে রেখে, গ্রামে রেখে উনি ইন্ডিয়া চলে গেছে। এরপরে মোটামুটি 3-4 মাস আমরা আর বাবার কোনো ইনফরমেশন খোঁজ পাইনি। হ্যাঁ, আমরা
পাগলের মতো হয়ে গেছি যে উনি যদি দেশের বাইরে, আমি ছোট দেখতাম শুধু মা কাঁদতো, প্রায় প্রতিদিনই শুনতাম কাঁদতো, মা কেন কান্নাকাটি করো, এমনি, হ্যাঁ এমনি। তো বুঝতাম না আসলে। একদিন হঠাৎ করে ঢাকা থেকে আমার চাচা বাড়িতে চিঠি পাঠাইছে, আমার দাদা ওই চিঠি পড়তেছিল এবং মা খুব উচ্চস্বরে কাঁদতেছিল। কী হয়েছে, আব্বা বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দার হাতে বন্দি, ঠিক আছে, এবং আমার মাকে বলছে ঢাকায় এয়ারফোর্সে করার জন্য, তাদের নিজস্ব ইয়েতে দেখা করার জন্য আর কি, করার জন্য। তো স্বাভাবিকভাবেই একজন লোক সে এখান থেকে ছুটি নিয়ে গেল, ইন্ডিয়া গেল, তারপরে বাংলাদেশে আসলো কখন গোয়েন্দাদের হাতে বন্দি, আমরা তো কিছুই জানি না। হঠাৎ করে তখন আমি আমার মার সাথে ঢাকায় আসলাম। আসার পর আমার মনে আছে যে আমরা ক্যান্টনমেন্টে গেলাম, হাজী মোহাসিনের এখানে ওয়েট করলাম, এখান থেকে বিমান বাহিনীর একটা জিপে করে কোথায় যেন নিয়ে গেল। আমার চোখ বাঁধেনি, কিন্তু আমার চোখ বাঁধার পরে নিয়ে গেল। দেখলাম যে আব্বা বসে আছে এরকম একটা রুমের মধ্যে, আমাকে আপেল টাপেল কি কি খাইতে দিল। আব্বা খুব ফর্সা সুন্দর মানে চেহারা আব্বার, মানে আব্বা তো যেহেতু একটা রুমের মধ্যে দীর্ঘকালীন সে আটকানো। তো কি ঘটনা ঘটছে আমি পরবর্তীতে জানতে পারলাম যে দালালরা ওনাকে নিয়ে গেছে, সেই দালালরা ওখানে যাওয়ার পরে আব্বা দেখছে যে পুরো প্রসিডিওরটাই ভুয়া, ওনাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, তো তখন ওখানকার ইন্ডিয়ান কিছু ছেলেপেলে ছিল, তাদেরকে আব্বা বলছে এই সমস্যা, ধরে দালালদেরকে দিছে মায়ের। ওখানে মায়ের দেওয়ার পর ওরা কি করছে, আব্বা যে এই যাবে ওখানে পাসপোর্ট করার জন্য, ইন্ডিয়া পাসপোর্ট করার জন্য ফর্ম ফিল আপ করছে, অন্যান্য যেসব কাজ ওনাকে দিয়ে করাইছে, এই সম্পূর্ণ কপিগুলো বাংলাদেশ এয়ারফোর্সের মানে ওরা করে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ সেন্ড করছে চিঠি। তো পাঠানোর পরে আব্বা যখন দেখছে যে না আমি ওখানে ফেল করলাম, আসলে এটা জীবনে একটা বড় ভুল ছিল, উনি আবার ব্যাক করছে অফিসে এসে ব্যাক করার পরে নিজস্ব ইন্টেলিজেন্স সোর্স তারা আব্বাকে অ্যারেস্ট করছে যে একজন সরকারি চাকরিরত একজন কর্মকর্তা, সে কখনো উইদাউট পারমিশনে ইন্ডিয়া যেতে পারে না, সে ইন্ডিয়া থেকে আবার অন্য দেশে ফ্লাই করবে সেটাও সে করতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, হয়তো সে এই দেশের, যেটা হয় না যে এই দেশের বিমান বাহিনীর তথ্য পাচার করতেছে কিনা, স্বাভাবিকভাবেই। তো তারপরে প্রায় 6 মাস এগুলা ছিল, আমরা তখন ঢাকাতেই ছিলাম। তো 6 মাস এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে। হওয়ার পরে দেখছি যে আসলে তার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু সে ইলিগেল কাজ করেছে, সে গিয়েছে। এই কারণে আমার বাবা চাকরি থেকে বরখাস্ত হন আর কি। তো যেহেতু সরকারি চাকরিজীবীর ছেলে ছিলাম, ডাল ভাত চারটা তো জুটতোই, সেই জায়গায় হঠাৎ করে চাকরি নাই। আমরা যখন গ্রামে ফিরে গেলাম তখন দাদা বলল যে স্বাভাবিকভাবে তোমার বাবার জমি তো, বা তোমার জমি তুমি বিক্রি করছো, তাহলে আর তোমার লাইবিলিটি আমরা কেন নিব। তো এমন অবস্থা হয়েছে যে গ্রামে আমার এখন থাকার জায়গার ঘরটাও নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, একটা ছোট্ট মাটির ঘরে দিল দাদা। এখন আমার বাবার এমন অবস্থা, না আছে তার চাকরি করার অবস্থা, না সে জমিতে কাজ করতে পারে, না সে অন্য কোনো কিছু করবে, সে কিছুই করতে পারে না। তো এরকম আমার মনে আছে যে আমার যে অন্য চাচারা আছে তারা বলল যে ঠিক আছে, সারাদিন বসে থাকলে আমরাও তো কামলা কিষানি নেই জমির জন্য, তাহলে তার সাথে তুমিও কাজ করো, তুমি 1 কিষানের দাম পাবা। তো দেখা গেছে যে চাচারা প্রায় চিল্লাচিল্লি করতো, কারণ কি অন্য সাধারণ কিষানের মতো তো আমার আব্বা কাজ করতে পারে না। তো এমনও ঘটনা ঘটছে, দেখা গেছে আব্বাও কাজ করছে, আমি ছোট, আমিও সাথে যে আব্বার সাথে কাজ করতেছি, মানে দুইজনে মিলে যদি একজনের কাজের পাওয়া যায়, এরকম ঘটনা ঘটতেছিল। এর মধ্যে আমি স্কুলে গেলাম, স্কুলে যেহেতু ঢাকায় ক্লাস 3-তে পড়তাম, তারপরে ওখানে যে স্কুলে গেলাম, স্কুলেও বন্ধু যারা ছিল ক্লাসমেট, যেহেতু আমার ঠিকমতো বই নাই, ক্লাস কন করবো, সংসারের অবস্থা, আমি পড়বো না সংসার চলবে, এমনও দিন গেছে আব্বা সারাদিন হয়তো মুখ কালো করে আসছে বাসায় যে কি খাবো আজকে রাতে, এরকম অবস্থা। হ্যাঁ, তবে এদিক থেকে আমার নানার বাড়ির ফ্যামিলি তারা মোটামুটি আমাদেরকে হেল্প করেছে, আমার মামারা হেল্প করেছে। মাঝে মাঝেই দেখতাম সাইকেলের পিছনে করে কিছু চাল ডাল, বা আমি যদি নানার বাড়িতে কখনো গেছি মার সাথে, চেষ্টা করছে। ইভেন কি আমাদের যে ঘরের চাল ছিল তখন কিন্তু খেরের চাল ছিল, হ্যাঁ খেরের চাল ছিল, এগুলা প্রতিবারই পচতো এবং প্রতিবারই কিন্তু পানি পড়তো, আমরা রাতের বেলা ভিজে যাইতাম পানিতে, আমি আমার মা ভিজে যেতাম। তো এরকম পরিস্থিতিতে আসলে আমার এই কষ্টটা আব্বা দেখতে পারতেছিল না, আমি একমাত্র ছেলের এরকম কষ্ট। আসলে আমাদের এই কষ্টটা ঠিক খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এই কষ্টটা আব্বা দেখতে পাচ্ছিল না। উনি অনেকটা এটাকে কি বলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং উনি এক সময় বাড়ি ছাড়লেন এবং আমাদের সাথে অনেকটা সময়ে উনি ডিসকানেক্ট
ছিলেন। এবং সেই সময় আবার আমার ছোট একটা বোনও জন্ম নেয় এবং ও আমার চেয়ে আমার বোনের ডিস্টেন্স 7 বছরের আর কি ডিস্টেন্স। তো আমার ছোট বোনও জন্ম নেয়, ওর বয়স তখন বোধহয় 1.5-2 বছর এরকম। আমরা আর আব্বার কোনো খুঁজে পাচ্ছিলাম না। তো এমন তো অবস্থায় আমার বয়স তখন কত হবে, ধরো ক্লাস 4-এ আমি যদি হই, তাহলে আমার যে বয়সে এই বয়সে আমি আসলে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। তো এখানে বলতে পারো যে আজকে আমার বিজনেসম্যান হয়ে ওঠার পিছনে যে ঘটনাটা, সেটা হলো যে আমার দাদির খুব একটা পেয়ারার গাছ ছিল, অনেক ভালো পেয়ারা হতো এবং সুস্বাদু, সেটার ভালো কদর ছিল। তো দাদি এই পেয়ারাটা বিক্রি করতো কেজি হিসাবে, তখন 4 টাকা করে। তো আমি দাদির কাছ থেকে 4 টাকা করে এই পেয়ারা কিনে নিতাম, নিয়ে আমাদের বাড়ির সামনে একটা সিনেমা হল ছিল, বাড়ি থেকে একটু ডিস্টেন্সে, ওই সিনেমা হলে যে পিস পিস করে বিক্রি করতাম, অর্থাৎ বিরতির সময় যখন হতো না, তখন আমি পেয়ারা বিক্রি করতাম। তো আমি দেখলাম যে 4 টাকায় 1 কেজিতে মোটামুটি 5টা-6টা পেয়ারা ওঠে বা 7টা পেয়ারা ওঠে। আমি যদি 1 টাকা করেও বিক্রি করি তাহলে আমার 4 টাকা কেজিটা 7 টাকা হয়। এই আমার শুরু যে এখান থেকে। এখন আমি দেখলাম যে পেয়ারা তো ভালো এরকম বিক্রি করা যাচ্ছে। তখন আশেপাশে যারা ছিল তাদের সঙ্গে কথা বললাম, তাদের গাছের বড়ই, তাদের অন্যান্য জিনিসগুলো, এগুলো কিনে নিয়ে বাজারে বিক্রি করা শুরু করলাম। আবার বাজারে বিক্রি করা অবস্থায় দেখলাম বাজারেও যারা চাষিরা আনতেছে, তারা হয়তো অনেকের তাড়া আছে, অত নাই, তারা হয়তো একটা দাম ধরে আমি কিনে নিলাম, নিয়ে আবার বিক্রি করলাম। এই আমার শুরু হলো যে আমি হাটের দিন করে এটা বিক্রি করতাম। এরপরে কি ঘটনা ঘটলো, তোমরা জানো যে খেজুরের গাছের রস হয়, আমাদের অনেক খেজুরের গাছ ছিল। তো এই গাছি যারা প্রকৃত, ওরা কিন্তু শুধু রাতের রসটা সংগ্রহ করে, দিনে কিন্তু নর্মালি করে না। আমার হঠাৎ করে মাথায় আসলো যে এই রসটা যদি আমি সংগ্রহ করি এবং এইটা যদি বিক্রি করি, এখান থেকে আমার কিছু আসতে পারে। তো আমি তখন কিন্তু এই রস সংগ্রহ করলাম। তো আমার ওখানে একটা চালের কল ছিল, তো চালের কলের যারা লেবার ছিল ওরা বলতেছে, তুমি বাবা একটা কাজ করবা, তুমি তো 4 টাকা করে শের বিক্রি করো, আমরা তোমার 10 টাকা করে দিব। আঙ্কেল কী করতে হবে, তুমি এটা সারাদিন রোদে রাখবা, 1 দিন 2 দিন রোদে রাখবা, একটু ঘোলা ঘোলা হয়ে যাবে, এটা খাওয়ার টেস্ট বেশি, আমরা এটার জন্য তোমাকে একটু বেশি পয়সা দেব। এই ধরো যে আমি আরেকটু পয়সা ইনকাম করা শুরু করলাম। এরপরে এই আরও কিছু জিনিস আমার মাথায় আসলো যে আমি ঢাকায় দেখতাম যে আচার, কিন্তু যেটা গ্রামে পাওয়া যায় না, আচার। তো আমি নানাভাবে সেই আচারটা সংগ্রহ করা শুরু করলাম। বাজারে আমার চাচার একটা দোকান ছিল, চাচার দোকানের পাশে ছোট্ট একটু জায়গা নিয়ে চাচাকে বললাম আমাকে একটু বসারিয়ে দেন, ওখানে আমি বসতাম, ওখানে ওই আচার, পান, সিগারেট যখন যা পেতাম সেটা বিক্রি করলাম। আরেকটু বড় হলে তখন মনে হলো যে না, এটা না করে যদি আমি আরেকটু হ্যান্ড কিছু শিখি। তখন আমাদের বাজারে রেডিওর মেকার ছিল, তার সঙ্গে বসতাম সেটার কাজ শেখার জন্য, স্যালো মেশিনের মিস্ত্রি যাদেরকে বলে, ওদের সাথে চলতাম। তো মোটামুটি আমার এলাকা এবং আমার প্রতিবেশী সবাই জানতো যে ওর আর লেখাপড়া হবে না। আমি কিন্তু মাঝে মাঝে আবার স্কুলেও যেতাম, ক্লাসও করতাম, পরীক্ষাও দিতাম, এবং স্যাররাও মোটামুটি জানতো যে ও কোনো মতো পড়তেছে, পড়ো। হ্যাঁ, ইরেগুলার। হ্যাঁ, এরকম করতে করতে আমি মোটামুটি যখন ক্লাস 9-এ উঠলাম, তখন এইভাবে কিন্তু সংসার চলতো। মাঝখানে আমি ঢাকায় বেশ কয়েকবার আসছি এই ছোটো বয়সে একা একা, এবং বাবাকে অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাচ্ছি না। যখন আমি ক্লাস 8-এ উঠলাম, সেই সময় বাবার খোঁজ পাইলাম, এক জায়গায় গেলাম, বাবাকে খুঁজে বের করলাম, তাকে আশ্বস্ত করলাম যে বাবা আমরা ভালো আছি, আপনি বাড়িতে আসেন। বাবাকে নিয়ে বাড়িতে গেলাম। যাওয়ার পরে বাবাকে বললাম যে আমি এখন পারি, টুকটাক ব্যবসা করতে পারি, আপনি আমার সাথে থাকেন। বাবা বলল ঠিক আছে। আমি ক্লাস 9 থেকে লেখাপড়া আমার মোটামুটি আবার টোটালি বন্ধ হয়ে গেল। 2 বছর পরে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে এসএসসি পরীক্ষা দিলাম। এই এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত আসলে আমার লাইফটা ছিল একরকম। সেখানে মানে বহু রাত এরকম না খেয়ে গেছে। সবচেয়ে গেছে খুব কাছের মানুষগুলা, যাদেরকে আমার বাবা খুব আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করছে, যাদেরকে, তারা কিন্তু সেই সময় এমন হয়েছে, আমার নিজের, আমি নাম বলবো না, কিন্তু আমার খুব রক্তের রিলেটেড, তারা হয়তো আমি খাবারটা দেখবো রান্না করার সময়, তারপরে আমি যদি চাই বা আমরা যদি চাই, সেই কারণে কিন্তু খাবারটা ঢেকে রাখা হতো, আমাদেরকে দেখানো হতো না। আমার মা বলতো ওদিকে যাস না, কেন ওদিকে গেলে রান্নার একটা ছোট মানুষ হয়তো ভালো কিছু রান্না করতেছে, গেলে একটা আসবে, সেটা আমরা সেই সেন্টটা নিতাম না। শুধু ভাত খাওয়ার জন্য এত পাগল থাকতাম, আসলে ক্ষুধার কষ্ট যে কি জিনিস, শুধু ভাত খাওয়ার জন্য। আমার মা বলতো বাবা আর খাইস না, একটু থাক, আবার রাতের বেলা দিব তোকে, এরকম অবস্থা। আমার ছোট বোনটা দুধের জন্য কি কান্না করতো, আমার মা বলতো যে
তোর এত খিদা কেন, তোর পেটের মধ্যে এত খিদা কেন? মাঝে মাঝে আমার ছোট বোনটারে ধরে থাপ্পড় লাগাইতাম মা। আমি বলতাম থাক মা, মায়েরও না। কয় এত খিদা কেন, খালি খাই 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 সারাদিন। আসলে তো ছোট মানুষ, ও তো পেট ভরে না ক্ষুধায়, ওকে তো আমরা দুধ খাওয়াইতে পারি না। তো এমন অবস্থায় আমরা বেড়ে উঠলাম। আমার এসএসসি আমি যখন পরীক্ষা দিলাম, আমি জানি নিশ্চিত আমি ফেল করব, কারণ আমার রেগুলার নাই, কোনো টিউশনই নাই, কিছু নাই। ঠিক ওই রকম সময় আমি ক্লাস করতেছিলাম ক্লাস 10-এ। ওরকম সময় একদিন হঠাৎ করে একটা টিচার আসলেন। উনি এসে বলতেছে, তোমরা কেউ কি আছো প্রাইভেট পড়ার মতো? আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে পাস করাবো। তো আমি তখন ওই স্যারের সাথে কথা বললাম যে স্যার গ্যারান্টি দিয়ে পাস করাবেন, আমি কিন্তু অঙ্ক খুব খারাপ আমার, তো আমি কিভাবে পাস করব? তো তুই তো কারিগরে বললো যে তুই অঙ্ক কেন হে, তোর যে কোনো সাবজেক্ট তোর পাস করানোর দায়িত্ব আমার। আমি বললাম স্যার আমার কিন্তু টাকা দেওয়ার মতো ইয়ে নাই, আমি আপনাকে হয়তো অল্প দিতে পারবো। বললো টাকা লাগবে না, তুই পড়া শুরু কর, তুই আরও যদি 2-3 জন বন্ধুর সাথে নিয়ে আসতে পারিস তাহলে আর তোর দেয়া লাগবে না, ওদের টাকা দিয়ে তোর হবে। আমি আরও কয়েকজন ক্লাসের বললাম যেগুলো খারাপ ছাত্র আছে, বললাম পড়বি তোরা, ভালোগুলো পড়বে না, স্বাভাবিকভাবে তারা একটা রেঞ্জে আছে, তারা একটা গিয়ারে আছে, তারা তো পাস করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কিন্তু আমরা খারাপ ছাত্রগুলা। আরও 2-3 জন পাইলাম। যাই হোক, একটা গাছতলা একটা কাঠের ইয়ে ছিল স মেশিনের পাশে, এক বন্ধু বললো আমার বাড়ির একটা ইয়ে আছে, ওখানে বসতে পারবি। পরে ওখানে আমরা বসলাম, বসে ওই স্যারের সাথে পড়া শুরু করলাম। হ্যাঁ, স্যার যেটা করাইলো অনেকটা আমাদের মুখস্থ করাইলো, সোজা কথা। অঙ্ক বললো যে এখান থেকে পাটিগণিত থেকে 5টাই পাবি, এখানে বীজগণিত ঝামেলায় যাওয়ার দরকার, পাটিগণিত আর জ্যামিতি দিয়া কোনো মতো 33 পাইলে তোরা পাস করবি। তো যাই হোক, আমি আমার এই ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত আমার যে লেখাপড়া, হ্যাঁ, এইটা মানে কি বলবো যে কোনো স্মৃতিই তেমন আমার নাই। ক্লাস করেছি মাঝে মাঝে, যেহেতু মাঝে মাঝে ক্লাস করতাম, স্বাভাবিকভাবেই ক্লাসের অন্য বন্ধুদের সাথে আমার যে একটা ক্যাচ আপ, সেই জিনিসটা কিন্তু হতো না। কারণ আমার ক্লাসের বন্ধুরা সবসময় জানতো এ তো বাউন্ডুলে, এ তো ক্লাসেই আসে না। কিন্তু আমি যে ক্লাস টাইমে আসলে জমিতে যাইতাম কাজ করতে, আমাকে আমার ফ্যামিলি নির্বাহ করার জন্য অন্য কাজ করতে হইতো, এটা তো আসলে সব বন্ধুরা বুঝতো না। কিছু বন্ধুরা বুঝতো, যাদের বাজারে বাড়ি, যারা দেখতো আমাকে বাজারে দোকান দিচ্ছি, যারা দেখতো যে এখানে কাজ করতেছে ওখানে কাজ করতেছে, মাল্টিপল ওয়ার্ক বলতে যেটা বোঝায় সেটা করতাম। তো যাই হোক, কথায় ফিরে আসি যে পরের 3 মাস আমি সত্যিই লেখাপড়া করলাম এবং ভালোভাবে লেখাপড়া করলাম। এসএসসি পরীক্ষা দিলাম এবং পরীক্ষার হলে অনেক ভালো ভালো যারা ছাত্র ছিল এবং তারাও আমাকে অনেকবার ইশারায় ডাকার চেষ্টা করতো, দোস্ত ওইটার রেজাল্ট তোর কত হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমি কোনো বলে দে, রাইট। কিন্তু আমি আমার মতো করে পরীক্ষা দিলাম এবং আমার মনে হলো, আমার ভিতরে একটা কাজ শুরু হলো যে না, আসলেই লেখাপড়া করা যাবে এবং এটা সম্ভব। এসএসসি পরীক্ষা দিলাম। তো আমার একটা ইয়ে ছিল যে আমি হয়তো পাস করব, হ্যাঁ। তো যেই দিন পরীক্ষার রেজাল্ট, ওই দিন আব্বাকে আব্বা বললো যে আজকে তো রেজাল্ট দিবে, এরকম শুনলাম পত্রিকায়, সকাল সকাল তাহলে স্কুলে যাইও। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব। তো আমি পরীক্ষার রেজাল্ট টাঙ্গাইছে দেয়ালে, আমি গেলাম দেখার জন্য। আমি কোনোভাবেই আমার রোল নাম্বার খুঁজে পাচ্ছি না। আমার রোল ছিল 6,23,896, আমার এখনও মনে আছে এসএসসির রোল নাম্বার, হ্যাঁ, আমাদের রাজশাহী বোর্ডের আন্ডারে। তো কোনোভাবে আমার রোল আমি খুঁজে পাচ্ছি না। আমি এই জানি ফেল করব, ফেল করছি, মন খুব খারাপ। আমি হেঁটে মাঠের দিকে যাচ্ছি, মাঠের কোনায় যখন গেছি স্কুলে, তখন দেখি আব্বা। তো আব্বা বলতেছি কী ব্যাপার বাবা? আমি বললাম আব্বা আমি গেলাম, এত ভিড়, কিন্তু আমি দেখার আমার ইয়ে হলো যে আমি পালাবো, আসলে সরে যাব, আব্বা গেলে খুব কষ্ট পাবে। তো আব্বা বললো তুমি এখানে থাকো, আমি দেখতেছি। আমি দূর থেকে দেখতেছি যে আব্বা কি করে। আব্বা যায়, হয়তো আমার ভুল হচ্ছে বা কিছু, আব্বা দূর থেকে এরকম করে দেখে সে হাতালাক করে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। কি রে, আব্বা দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, আইসা আমার জড়ায় ধরে, আব্বু তুমি তো ফার্স্ট ডিভিশন পাইছো। আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। আমি যখন আসলে রোল দেখছিলাম, আমি সবসময় রোল খুঁজছিলাম 3rd ডিভিশন অথবা 2nd ডিভিশনের রোতে। আমি ফার্স্ট ডিভিশনের রোতে আমি দেখিই নাই, আমার চোখে যায় না, আমি ওটা চিন্তাই করি নাই, ঠিক আছে। আমি মনে করছি নির্ঘাত আব্বা ভুল করছে, ফার্স্ট ডিভিশনে কি আমার রেজাল্ট হয় নাকি। তারপরে আব্বা বললো তোমার বিশ্বাস হচ্ছে না, আসো আমার সাথে আসো। হাত টানতে টানতে ততক্ষণে এই আমাদের এক স্যার আছে, ওই স্যারটা আমাকে হয়তো খুব আদরও করতো এবং খুব রাগও করতো, কারণ বাজারে আমাকে বিভিন্ন সময় দেখতো। বলতেছে এই তুই ফার্স্ট ডিভিশন পাইছিস, এটা কোনো কথা? হ্যাঁ, তুই ফার্স্ট ডিভিশন পাই ফেলছিস, তারপরে তোর আবার একটা স্টারও আছে।
আমরা বলেন কি স্যার, এদিকে এই কানটা এরকম করে ধরে নিয়ে যায়, টেবিলের উপরে একটা শিট রাখা আছে, ওই শিট এরকম করে মাথা ধরে দেখাতেছে, দেখ এই যে এটা 6,23,896, এই যে তোর রোল এটা না, আমি জানি তো কুলাঙ্গার, যা পরে যা ভালো করে লেখাপড়া করিস, কলেজ টলেজে জীবনে যা করছিস এইবার ভালো মতো পড়িস। তখন দেখলাম বিশ্বাস হলো, স্যার যখন কান ধরে দেখাইলো যে আসলেই আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং একটা লেটার মার্ক নিয়ে। আমার মার্ক ছিল 661, 600 পাইলে ফার্স্ট ডিভিশন হয়, 661 মার্ক ছিল, একটা লেটার ছিল। এই বলা যায় যে এখান থেকে কিছুটা জীবনের মোড় ঘুরে যাওয়া। তারপরে আমি স্থানীয় কলেজে ভর্তি হলাম, ওখানের ইন্টারমিডিয়েটের কলেজে ভর্তি হলাম। কলেজে গিয়ে কি তুমি নিয়মিত পড়াশোনা করেছিলে? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারটা কেমন ছিল, প্রথম দিন যে কলেজে যাওয়া? আমি সেটা বলছি। তো কলেজে আমি ফার্স্ট ইয়ারে গেলাম এবং আমি কমার্সে ভর্তি হলাম, কমার্সে আমার ছিল কমার্সে। কিন্তু হঠাৎ করে একদিন আমার বাবা বলতেছে, আচ্ছা তুমি তো সবসময় টেকনিক্যাল জিনিস পছন্দ করো, এইটা ওইটা তোমার হবি, তো তুমি কেন পলিটেকনিকে পড়বা না? তো আমি বললাম, বাবা পলিটেকনিকে পড়তে গেলে তো আমাকে বাইরে থাকতে হবে, তাহলে আমি যদি বাইরে যাই, প্রথম কথা হলো যে আমার লেখাপড়ার খরচ কিভাবে আসবে, আর বাড়িতে এখন 2 বাবা ছেলে মিলে কাম কিষানি করি, এই জন্য সংসার চলে। যদি 2 বাবা ছেলে একসাথে কাজ না করি তাহলে তো আর হবে না। কারণ আমি যখন কলেজে ভর্তি হলাম তখনও স্টিল নাও কিন্তু আই মিন বিজনেস, এবং সেটাকে ঠিক বিজনেস বলা চলে না। আমাদের বাজারে একটা দোকান ছিল, সেটাকে মাইক বলে। আগে তোমাদের জানা আছে যে বিভিন্ন বিয়ে শাদিতে মাইক বাজাইতো, তাই না? এই মাইক বাজানোর জন্য একজন অপারেটর লাগতো। দেখো আমি সারাদিন কাজ করতাম বাইরে, এবং রাতের বেলা ওই দোকানে আমার বলাই থাকতো, মাইকের কোনো ভাড়া আসলেই খবর পাঠাইতো, আমি যাইতাম সারা রাত বিয়ের অনুষ্ঠানে মাইক বাজাইতাম। আমার কাজ ছিল মাইক অপারেটর। হ্যাঁ, এবং এই হিসাবে প্রায় 4 বছর আমি কিন্তু মুখলেসার নামে আমাদের বাজারে একজন স্বনামধন্য টেকনোলজিস্ট ছিলেন, উনি রেডিও টেলিভিশন এগুলো ঠিক করতেন। মুখলেসার চাচা আমাকে বলতো যা 30 টাকা করে পাইতাম সারা রাতে, এবং পেট ভরে খাবার পাওয়া যেত। সবচেয়ে বড় কথা হলো যে বাড়িতে তো এত আরামায়েশে খাওয়া হতো না, এই মাইক অপারেটরের কাজ করলে গেতো। এবং অপারেটর হিসেবে তখন কিন্তু একটা সুনাম ছিল, মাইক অপারেটর, তার একটু ভালো করে খাওয়া, তাহলে ভালো গান বাজাবে, এরকম একটা ছিল। তো যা বলছিলাম আর কি, যে কলেজে কমার্সে ভর্তি হলাম। আব্বা আমার সাথে কথা না বলেই আমার কাগজপত্রের এক সেট রংপুর পলিটেকনিকে অ্যাপ্লিকেশন করেন। সেই সময় আবার সেই সাল থেকেই ভর্তি পরীক্ষায় রেজাল্টের উপরে ছিল, আর রিটেন পরীক্ষা ছিল না। কিন্তু আমার যেহেতু ফার্স্ট ডিভিশন ছিল, আমি কিন্তু প্রথম হ্যাঁ ছিল, এই কারণে ওখানে পলিটেকনিকে কিন্তু 2টা শিফট হয়। একটা ফার্স্ট শিফট, যারা খুব ভালো ছাত্র তারা ফার্স্ট শিফটে জয়েন করে, তাদের টিকে, যারা একটু পরের তারা হলো সেকেন্ড শিফটে। তো আমার এই রেজাল্টে 661 মার্ক দিয়ে আমি ফার্স্ট শিফটে টিকলাম না। তো সেকেন্ড শিফটে যে আমার পছন্দের ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালে আমি টিকলাম। আচ্ছা, টিকার পরে আমি আব্বা এসে আমাকে বললো যে এরকম তো রেজাল্ট হয়েছে, তুমি তো টিকছো, ওখানে যাও, ভর্তি হও। আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না যে কিভাবে আমি রংপুরের মতো জায়গায় লেখাপড়া করব, কিভাবে সেখানে হোস্টেলে থাকতে হবে, মেসে থাকতে হবে, সেখানে খরচ। আমার বাবা ঘুরেই বলে, জীবনে তো কোনোদিন ঠেকো নাই বাবা, হ্যাঁ এখন তুমি বাবা, আমি ছেলে, সংসার এখন তোমার উপরে, তুমি ডিসিশন মেকার, তুমি যাও, এটা তোমার লাইফে ভালো হবে। দরকার হলে বাবা ছেলে রক্ত বিক্রি করে বাকি জীবন চালাবো, কিন্তু তুমি যাও, ওখানে ভর্তি হও। কলেজে তো আমি কাগজপত্র জমা দিয়ে দিছি। যেদিন আমি ভর্তি হওয়ার লাস্ট ডেট, সেই দিন খুব ভোরবেলা আমি রংপুরে চলে গেছি, কিন্তু কলেজ থেকে তখনও কাগজপত্র কলেজের প্রিন্সিপাল দিচ্ছে না। বলছে সব ছাত্ররা যদি চলে যায় তাহলে আমার এখানে নতুন কলেজ খুলছি, ওই বছরই ওখানে কলেজ নতুন খুলেছে, কলেজ চলবে কিভাবে। তা আমাদের একজন স্যার ছিল, যাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, স্যার এখনও আছেন, কলেজের সহকারী অধ্যক্ষ হিসেবে স্যার আছেন, উত্তম কুমার স্যার। স্যার আব্বাকে বলছে যে ভাই কি হয়েছে, কয় এরকম তো আমার ছেলে পলিটেকনিকে টিকছে, আজকেই লাস্ট ভর্তির লাস্ট ডেট, কিন্তু আমি যদি এখান থেকে কাগজপত্র নিতে না পারি তাহলে আমার ছেলের ভর্তি বাতিল হবে না। উনি তখন নিজে প্রিন্সিপালের কাছে গেছে, প্রিন্সিপাল বলছে খালি নিলেও তো হবে না, 360 টাকা না কত টাকা জানি দিতে হবে এই টাকাটা। আব্বার কাছে তো এরকম টাকা নেই 360 টাকা দেওয়ার মতো। পরে ওই স্যার বলছে টাকা স্যার ওটা আমার নামে লিখে রাখেন, আমার নামে লিখে রাখেন, দেন, ও ভালো ছেলে, ওরা আমি চিনি, ও ক্লাসেও ভালো, ও গেলে পলিটেকনিকে ভালো করবে। পরে প্রিন্সিপাল স্যার বুঝতে পারছে, কাগজ দিছে। ঠিক মানে 2টার পরে আর কাগজ জমা নিবে না। আব্বা মনে হয় 1:40 মিনিট বা 45 মিনিটে যে রংপুর পলিটেকনিকে উপস্থিত হয়েছে। তারপর জমা দিলাম, মেডিকেল হলো, পাস করলাম, তারপরে ভর্তি হয়ে বাড়িতে চলে আসলাম। এইবার
আসলে ভর্তি তো হলাম, কোথায় থাকবো রংপুরে, কিভাবে থাকবো, টাকার ইনকাম মানে খরচ কোথা থেকে আসবে, এইভাবে 3 মাস পার হয়ে গেল, কিন্তু আমি আর ক্লাস করতে যেতে পারছি না। না, শেষ পর্যন্ত একদিন ডিসিশন হলো, মা বললো যে বাবা তুমি এক কাজ করো, তুমি যাও, যাওয়ার পরে দেখো কি অবস্থা। আর আমার তখন চাচা থাকতো রংপুরে, আমার আপন চাচা একজন থাকতেন, উনি যে আগে চাচার বাসায় যাও, যাওয়ার পরে ওখান থেকে দেখো কি অবস্থা। পরে আমি মানে সেই দিনের বিষয়টা, যাবো যে যাওয়ার খরচটা নাই, তো আম্মা 5 কেজির মতো চাল দিল, আর আমাদের একটা মুরগি কেবল প্রথম একটা ডিম পারছে মুরগিটা। আম্মা বললো এই মুরগিটা হাটে বিক্রি করো, এই টাকা হলে মোটামুটি তোমার যাওয়া আসা হবে রংপুর। আমি বললাম মা, মুরগির ডিমও তো বিক্রি করি আমরা, সংসারে খরচ চালে, এই মুরগিটা যদি বিক্রি করি তাহলে তো ওর ডিম পাড়া। মা বললো যে বাবা কত মুরগি এরকম জীবনে কিনতে পারবো, যদি তুমি খালি লেখাপড়াটা ঠিক মতো করো, যাও। পরে এই মুরগি বিক্রি করলাম, মুরগি বিক্রি করে বাসে উঠলাম, আমার এক হাতে পলিথিনের মধ্যে চাল, হ্যাঁ, আর এক হাতে কিছু কাপড় চোপড়। আমি রংপুর টার্মিনালে, আমার মনে আছে রংপুর টার্মিনালে যখন বাস থেকে নামলাম, ওখান থেকে আমার চাচার বাসার দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার, ওখানে 3 থেকে 4 টাকা রিক্সা ভাড়া তখন। তো হালকা হালকা বৃষ্টি, আমি চিন্তা করলাম যদি আমি হেঁটে যাই তাহলে আমার 4 টাকা বেঁচে যাবে। হাঁটা শুরু করলাম, হাঁটতেছি তো, চালের ব্যাগ এক হাতে আর এক হাতে আমার ব্যাগ। একটা রিক্সা আমার পাশ দিয়ে যাওয়ার সময় চালের ব্যাগের সাথে দিয়ে চালগুলো রাস্তার মধ্যে পড়লো, এদিকে বৃষ্টি, চাল পড়ে গেছে আর আমার চোখের পানি। মানে আমার এত কান্না পাইলো, আমি খুব কাঁদলাম রাস্তায় বসে ওখানে, যে সব কষ্টগুলা কি আমার জন্যই বরাদ্দ। যাই হোক, আমি আর চাল কিছু উঠানোর চেষ্টা করলাম, কিছু নিলাম, ওই রকম করে নিয়ে গেলাম চাচার বাসায় চাল। চাচি দেখে বললো এই চাল আনছিস, এই চাল এগুলো দিয়ে কি আর রান্না করে খাইতে পারবি, থাক আনছিস থাক এখানে। চাচার বাসায় ওখানে 2-3 দিন থাকলাম, থাকার পরে আমি ক্লাসে গেলাম। যে সেই দিনের অভিজ্ঞতাটা দারুণ ছিল, যে একটা চলমান ক্লাস, আমি যাচ্ছি, তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম, প্রথমে যে করলাম, তো বললো যে হ্যাঁ ইলেকট্রিক্যালের এত নাম্বার রুমে ক্লাস চলতেছে। পরে ওখানে গেলাম, স্যার আসতে পারি? স্যার ক্লাসের সবাই এবং স্যার একসাথে হেসে উঠলো। মানে 3 মাস পরে স্যার স্টেট বললো যে কোন জঙ্গল থেকে আসছিস রে, এখন মিড টার্ম হওয়ার সময় হয়ে গেছে, আর তুই এসে বলতেছিস যে তুই আজকে প্রথম ক্লাসে। আমি বললাম স্যার আমি আসলে একটু সমস্যা ছিল, এই কারণে আমি আসতে পারিনি। যাই হোক, সব বন্ধুরাই হাসাহাসি করলো, তাচ্ছিল্য করলো। তাদের মধ্যে 2-1 জন পরে ক্লাস থেকে বের হয়ে এসে বললো কিছু মনে করিস না দোস্ত, তুই ক্লাস করিস নাই কেন? তো বললাম যে আছে, সংসারে কিছু আছে। আচ্ছা ঠিক আছে। বগুড়ার একটা ছেলে তরিকুল, ওর সাথে পরিচয় হলো। ও বললো তুই কোথায় উঠছিস? আমি বললাম না, আমার কোথাও ওঠার মতো নাই। তোর যদি হয়, আমি তো হলে আছি, আমার সিটে এসে থাকতে পারবি মাঝে মাঝে, সমস্যা নেই। তো তখন আমি আবার চাচার বাসায় ফেরত গেলাম, যে আমি তো এরকম ক্লাস করব, কি করব। তো তখন আমারই 93-র এক বন্ধু, ওর নাম হিরো, ও তখন রংপুর কলেজে পড়তো, এবং রংপুর কলেজে মোটামুটি জাসদের একটা নেতা ছিল আর কি তখন। তো ও হলে থাকতো, তো ওর সাথে দেখা করলাম। তো ও বললো যে তুই যদি থাকতে চাস আপাতত কয়েকদিনের জন্য আমার এখানে থাকতে পারবি, কিন্তু আমরা তো আসলে কোথায় খাই কোথায় থাকি কোনো নাই, তুই যদি রুমে রান্না করে খাইতে পারবি, এখানে হিটার টিটার লাগায়। যাই হোক, আমি কিছু চাল ঢাল দিয়ে ওখানে করতাম, কয়েকদিন ক্লাস করলাম। করার পরে একদিন চাচার বাসায় গেলাম, যাওয়ার পরে চাচি বলতেছে যে তোমার জন্য একটা ভালো খবর আছে, আমি একটা টিউশনির জন্য বলছিলাম এক জায়গায়, তো তোমাকে ওখানে যেতে বলছে। তো রংপুর মোড়েই, মডার্ন মোড়ে একটা বড় পেট্রোল পাম্প আছে, চাঁদ পেট্রোলিয়াম। তো ওনাদেরই আসলে ছেলে মেয়েকে পড়ানোর জন্য একজন স্টুডেন্ট দরকার। তো ওনারা ভাবছে যে একজন মিডিয়াম টাইপের স্টুডেন্ট হলেই হবে, যে শুধু বাচ্চাগুলোর সাথে থাকবে এবং তাদেরকে দেখায় দিবে। তো তখন আমি ওদের বাসায়, রংপুরে জেলা পরিষদ সুপার মার্কেটের পিছনে বাসা, আমি ওই বাসায় গেলাম, দেখা করলাম। ওনাদের চাচারা উচ্চশিক্ষিত, আমার ইন্টারভিউ নিল। তো নেওয়ার পরে বললো যে চলবে, তো তুমি থাকো কোথায়? আমি বললাম আমার থাকার জায়গা নেই। বললো আমরা যে আমাদের রংপুর পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের সাইডে একটা থাকার জায়গা আছে, একটা রুম আছে, ওটা কেউ থাকে পরিত্যক্ত, ড্রাইভার ওরা আসলে ঘুমায় গাড়ির, তো তুমি চাইলে ওখানে থাকতে পারো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওখান থেকে ডিস্টেন্স প্রায় 5-6 কিলোমিটার, অর্থাৎ যেখানে ওদের বাসা, যেখানে আমার পলিটেকনিক, যেখানে হোস্টেল, সেখান থেকে প্রায় 5-7 কিলোমিটার। আমি কয়েকদিন মোটামুটি এই 5-7 কিলোমিটার হেঁটে পাম্পে যেয়ে থাকতাম, আবার 5-7 কিলোমিটার হেঁটে ক্লাস করতাম, আবার ওখানে পড়াইতাম। একদিন 8-10 দিন পরে ওনার টের পাইছে যে আমি হেঁটে আসি, রিক্সায়ও যাই না। পরে বললো যে আমাদের বাসায় একটা পরিত্যক্ত সাইকেল আছে, কেউ চালায় না, নষ্ট, তুমি ওইটা নিয়ে টায়ার ঠিক করে তুমি ওটা চালাও।
এই মোটামুটি ভালোই সাইকেলটা, হ্যাঁ। আমার লাইফে এই প্রথম ধরো কোনো সাইকেল আমি নিয়ে গেলাম দোকানে। তো আমি যাকে পড়াইতাম ওই যে বাচ্চাদেরকে, ওনার বাবা মোজাম্মেল ভাই বললো সাইকেল ঠিক করাইতে কত টাকা লাগছে। আমি বললাম 7 টাকা। আচ্ছা ঠিক আছে, এই 7 টাকা নাও, কারণ তুমি স্টুডেন্ট মানুষ। তো আমি যেই জায়গায় ওনাকে আমাকে থাকতে দিছে, ওনারা আসলে খেয়াল করেন ওখানে বিছানা নাই, কোনো কিচ্ছু নাই, শুধু একটা চৌকি, ঠিক আছে। আর আমি যে তোষক টোষক বালিশ কিনবো সেই সামর্থ্য আমার নাই, আবার বাড়ি থেকে আনবো কীভাবে, বাড়িতেও এক্সট্রা নাই, খালি চৌকির মধ্যে ঘুমাই। হঠাৎ করে একদিন মোজাম্মেল ভাই, আমি শুইছি, ডাকছে এরে যাও লাসো, হ্যাঁ ভাই আসি, দেখি শুইছো তুমি? বলি এই তুমি খালি চৌকির মধ্যে শুয়ে রয়েছো, তো তুমি আমাকে একবার যাই বললেই তো পারতা যে ভাই আমার এগুলা নাই। ওই দিন মোজাম্মেল ভাই আমার জন্য তোষক, বালিশ টালিশ, টুথব্রাশ, একটা পেস্ট, একটা ছোট্ট সাবান, একটা গামছা, এরকম মোটামুটি একটা ছেলের যতটুকু লাগে মোজাম্মেল ভাই আমাকে ওখানে কিনে দিল এবং বললো যে মোজাম্মেল ভাইটা কে? এই মোজাম্মেল ভাই হলো আমার ছাত্রের বাবা, যাদের ওই পাম্প ছাত্রের বাবা। মূলত আমার রংপুর শহরে আমার এই যে আমার পায়ের নিচে মাটি আসা, এইটা হলো ওনাদের সুবাদে, হ্যাঁ। এবং আমার ওই ছাত্রের সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক টিল নাও। ওই ছাত্র এখনও একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ইভেন আমার এখানে চাকরি করেছে। আমার প্রতিষ্ঠানে কিন্তু আমার ছাত্র প্রথমের দিকে ছিল এবং ও পরে ভালো জব হয়ে যায়, বললো যে স্যার আমার ভালো জব হয়ে গেছে। বললাম যাও, তুমি তো আমার ছাত্র, আমি তোমার ভালো চাই, হ্যাঁ। তো যে কথায় আসছিলাম আর কি, তো রংপুর পলিটেকনিকে আমি যখন ক্লাস করা শুরু করলাম, প্রথম সেমিস্টারে যেটা হলো যে ছাত্র অন্যান্য ক্লাসের বন্ধুরা আসলে অতটা আমাকে করতেছিল না। তো আমি কোনো মতো পাশ করলাম। সবাই ভাবছে যে আমি ফেল করব, কিন্তু আমি প্রথম সেমিস্টার, তখন কিন্তু সিস্টেম ছিল, এখন আছে কিনা জানি না, প্রথম সেমিস্টার ফেল করলে ভর্তি বাতিল হয়ে যায় প্রথম সেমিস্টার। তো আমি কোনো মতো পাশ করলাম, হ্যাঁ। দ্বিতীয় সেমিস্টারে এসে যখন পরীক্ষা দিলাম, দ্বিতীয় সেমিস্টারে আমি নবম হয়ে গেলাম, আমার 43 জন স্টুডেন্টের মধ্যে নবম হয়ে গেলাম। তৃতীয় সেমিস্টারে এসে আমি তৃতীয় হলাম তৃতীয় সেমিস্টারে। চতুর্থ সেমিস্টারে, হ্যাঁ, চতুর্থ সেমিস্টারে এসে আমি দ্বিতীয় হলাম। পঞ্চম সেমিস্টারে আমার ডিপার্টমেন্টের ফার্স্ট হলাম আমি পঞ্চম সেমিস্টারে। স্যাররা বললো যে তোর যে রেজাল্ট, তুই ডেফিনেটলি বোর্ডে স্ট্যান্ড করবি। তো পঞ্চম সেমিস্টারে আসার পরে আমাদের পলিটেকনিকে সেই সময় একটা গন্ডগোল হলো, আমাদের পরীক্ষা বাতিল হয়ে গেল। আমরা নতুন করে অনিয়মিত পরীক্ষা দিলাম। আমি ভালো মার্ক নিয়ে পাস করলাম, ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করলাম, কিন্তু আর আমাদের বোর্ডে স্ট্যান্ড হলো না, কারণ আমাদের 19টা পলিটেকনিক আমাদের আগে পরীক্ষা হয়েছে, আমরা পরেই পরীক্ষা দিয়েছি আর কি। তো যাই হোক, জীবনের মোড় সেখান থেকে এডুকেশনে আমি ফার্স্ট হয়ে পলিটেকনিক থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করে বের হলাম। এবার ঢাকা শহরে চাকরির সন্ধান। স্যাররা বললো যে তুমি ডুয়েটে যাও, সেখানে পরীক্ষা দাও, তুমি টিকবা, যেহেতু তোমার রেজাল্ট ভালো। এখানে কিছু জিনিস বলি যে আমি একটা খারাপ ছাত্র কিভাবে ভালো ছাত্র হয়ে উঠলাম। এর প্রথম কারণ ছিল যে আমি তো আসলে 1 থেকে 9 পর্যন্ত বলা চলে কোনো লেখাপড়া করিনি। আমি যখন পলিটেকনিকে গেলাম, সেখানে যখন দেখলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো কিছু বুঝতেছি না। আমাদের কিছু ভালো স্যার ছিল, কিছু বন্ধুবান্ধব ছিল, ওরা বললো যে তুই ক্লাস 7-এর ম্যাথ বইটা পড়, ক্লাস 8-এর ম্যাথ বইটা পড়, ক্লাস 9-এরটা পড়, আবার ক্লাস 5-এর। আবার যেহেতু আমি ছোটো বাচ্চা পড়াইতাম না, আমার ইংলিশ অনেক ওয়ার্ড আমি ভালো জানতাম না। যে আমি যখন পড়াতাম ওদের তো ভালো স্কুলের, ওরা ক্যান পাবলিক স্কুলের, পুলিশ লাইন স্কুলের আমার ছাত্ররা, আমি ওদেরকে শিখাইতাম। ওদের কাছ থেকে আসলে অনেক কিছু আমি শিখেছি, যদি অনেস্টলি বলি যে অনেক কিছু ওদের বই দেখে আমি শিখেছি। এবং সেখান থেকে বলা চলে যে আমি নতুন করে আবার রিভিউ করেছি। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা পড়ি নাই সেগুলোকে কিন্তু আমি আমার পলিটেকনিক লাইফে আমি কিন্তু রিভিউ করেছি। তো আমি যখন পলিটেকনিক থেকে বের হলাম, ঢাকা শহরে আসলাম চাকরির জন্য। তো আমার এখানে চাচার বাসা আছে, সেখানে উঠলাম, বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিলাম। সর্বশেষ মাইক্রো ইলেকট্রনিক্স নামে একটা প্রতিষ্ঠান মিরপুরে, যারা ইউপিএস, আইপিএস, স্টেবিলাইজার এগুলো ম্যানুফ্যাকচারিং করতো। এবং সেই সময় বাংলাদেশে তখন নাভানা, রহিমা আফরোজ এবং মাইক্রো ইলেকট্রনিক্স, এই 3টা প্রতিষ্ঠানই বাংলাদেশে মোটামুটি নাম করা। আমার আরও বেশ কিছু প্রতিষ্ঠানে আমি মোটামুটি যেসব জায়গায় ইন্টারভিউ দিয়েছি আমার চাকরি হয়েছে, কিন্তু আমি অনেক করে তখন 1500 টাকা বেতনে আমি এই চাকরি করলাম। তো এখানে একটা কথা আমি বলি যে আমরা সবসময় বলি যে আমরা নিজের চেষ্টায় বড় হয়েছি, কেউ পাশে ছিল না। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, হ্যাঁ। জীবনের প্রত্যেকটা জায়গায় দেখো, আমি যখন গ্রামে ছিলাম, কেউ না কেউ আমাকে, সেই চাল কলের মালিক অথবা ওই মোখলেসার চাচা আমাকে কিন্তু হেল্প করেছে, হ্যাঁ। সে 30 টাকার বিনিময়ে আমাকে সারা রাত
কাজ করিয়েছে, কিন্তু আমি কিন্তু কাজটা পেয়েছি, আমাকে হেল্প করেছে। পলিটেকনিক লাইফে এসে যিনি আমাকে টিউশনি ঠিক করে দিলেন, যিনি যাদের ওখানে টিউশনি করলাম, আমার স্টুডেন্ট বন্ধুরা, আমার টিচাররা সবাই কিন্তু আমাকে হেল্প করেছে এই আমার লেখাপড়া শেষে। পরবর্তীতে চাচার বাসায় আসলাম, চাচার একজন ভাড়াটিয়া ছিল, উনি মাইক্রো ইলেকট্রনিক্সের সন্ধান দিলেন এবং সেখানে গেলাম, আমার চাকরি হলো। এখান থেকেই শুরু। আমি যখন প্রথম মাসে চাকরিতে জয়েন করলাম এই মাইক্রো ইলেকট্রনিক্সে, 1500 টাকা বেতন ছিল। আমি জয়েন করছি মার্চের 22 তারিখে। হ্যাঁ, আমি 2 টাকা হাতে নিয়ে মিরপুর জোয়ার সাহারা থেকে 2 টাকা মাত্র নিয়ে আমি মিরপুরে আসছি 6 নম্বরে। এসে একটা ম্যাচ ঠিক করলাম, বললাম যে আমি বেতন পাইলে দিয়ে দেবো। ওই ম্যাচে থাকতেন নোয়াখালীর একজন লোক, বয়স্ক, উনি আণবিক শক্তিতে সম্ভবত পিওনের চাকরি করতেন। হ্যাঁ, ম্যাচটা একদম ফ্লোরে এক রুমের, এটা ছিল 150 টাকা সিট ভাড়া, ওনারা দুইজন 75 করে দিত। আমি একজন থাকলে ওনাদের 75 থেকে কমে যাবে, সেই জন্য ওনারা একজন নিচে, আমি মাটিতে থাকতাম। ওরা যেখানে পাতিল টাতিল রাখতো, রাতের বেলা কেঁচো টেচো উঠতো গায়ের মধ্যে, এরকম অবস্থা। তো আমি ওখানে থাকতাম। এখন ওরা 1 দিন 2 দিন দেখছে যে আমি না খেয়ে থাকি। তারপর আমাকে বললো, এই ছেলে তুমি এরকম না খেয়ে থাকো কেন? আমি বললাম অফিসে যেয়ে খাবো। বলে অফিসে কোত্থেকে খাও? এগুলো ভালতাবাজি, আমরা খেয়ে দিয়ে অনেক খাবার থাকে, কাজের বুয়াও খায় না, তুমি এগুলো খেয়ে নিবা, অসুবিধা নাই, তুমি খেয়ে নিবা। তো আমি তো এরকম করে, আমার মনে হয় যে এরকম পরে উনি বললো যে তোমাকে এক কাজ করি, তুমি যেহেতু শিক্ষিত ছেলে, এইভাবে ওই আমাদের জুটা মুটা খাবা, এটা ঠিক হয় না, তোমাকে আমি বাজারে পরিচয় করায় দিতেছি, তোমাকে বাকি দিবে। হ্যাঁ, তুমি ওখান থেকে বাকি খাও, তুমি মাস শেষে বেতন পাইলে তুমি টাকা দিয়ে দিও। এই উনি বাজারে নিয়ে যায় কিছু কাঁচা সবজির দোকান, চালের দোকান, তাদের সাথে পরিচয় করে দিল। দেওয়ার পরে ওই সেখান থেকে আমি বাজার অল্প করে নিতাম, ওই ওনাদের সাথেই রান্না করতাম, অল্প করে খাইতাম। এখান থেকে শুরু হলো আমার চাকরি জীবন। আমি 2000 সালের 22 মার্চ আমার চাকরি জীবন শুরু হয়। এর মধ্যে 2002-এ আমি তখন 3660 টাকা বেতন পাই। হ্যাঁ, এর মধ্যে আমার জীবনে মানে আর একটা হঠাৎ ঘটনা ঘটে গেল, সেটা হলো বিয়ে। তো এটা আশ্চর্য হওয়ার মতোই যে আমার তখন চুলা নাই, আমার সংসারের অবস্থা খুবই খারাপ, এরকম অবস্থায় কেন বিয়ের প্রসঙ্গ আসলো? হ্যাঁ, তো আমার বাবা আসলে সে আমাকে খুবই ভালোবাসতেন। আমার যে ওয়াইফ, আমার যে শ্বশুর, উনি আমার বাবার পূর্ব পরিচিত ছিলেন। আমি যে এই যে কষ্টের লাইফ করছি, আমার বাবা আমার এই শ্বশুরের সাথে এই জিনিসগুলো শেয়ার করছে। ঠিক আছে, আমার শ্বশুর, আমার একজন চাচা শ্বশুরও আমার সাথে পড়তেন। আমি যে ভালো ছাত্র ছিলাম না, পরবর্তীতে কী করছি, এই হিস্ট্রি আমার চাচা শ্বশুর জানতেন। আমার শ্বশুর তাদের মাধ্যমে খবর নিয়ে আসলে আল্লাহ ওনাদের ভালো করুক, ওনারা ভাবছে যে এরকম একটা অসহায় ছেলে, আমার শ্বশুর ঢাকা ওয়াসায় চাকরি করতেন, মৌচাক মার্কেটের সাথে ওনাদের বাসা, এবং উনি মোটামুটি অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন। তো উনি ভাবছেন যে এরকম একটা ছেলেকে দিয়ে যদি আমার মেয়ে বিয়ে দিই, ছেলেটা যেহেতু লেখাপড়ায় ভালো আছে, পরবর্তীতে সে হয়তো ভালো কিছু করবে। এই আমার বাবা আর আমার শ্বশুর মিলে সিদ্ধান্ত নিলেন, আর ঢাকা শহরে আমার এই কষ্ট কমানোর জন্যে আমাকে বিয়ে করাইয়া দিলেন। বলতে পারো যে আমি একদম খালি হাতে, এই শ্বশুর বাসায় আসার জন্য কোনো মিষ্টিও ছিল না, কোনো কিছু ছিল না। আমার অফিস কলিগরা শুনে তো আকাশ থেকে পড়ছে, এই ছেলে তো পাগল নাকি, তুমি বিয়ে করে ফেলছো? না, কিন্তু তুমি যে বিয়ে করলে যে এই তোমার যে অবস্থা এখন ভালো না, মেয়েরা তো আজকাল বিয়ে করতে চাইলে তাকে দেখে তার কি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালো চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, কিন্তু ভাবি তোমাকে বিয়ে করলো কি দেখি? আসলে ও বোকা ছিল, আমিও বোকা ছিলাম। আমার ওই সময় যদি আমি চালাক হতাম বা আমার নিজের সম্বন্ধে অতটা সচেতন থাকতাম, তাহলে আমি হয়তো ভাবতাম যে আমি বিয়ে করব না। তবে যেটা ঘটনা ঘটলো যে ওই যে আমার বাবা যখন আমার শ্বশুরের সাথে এসব বিষয়ে আলোচনা করছে, আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমার শ্বশুরও করেন, এবং সেই সময় ঢাকায় খুব কম সংখ্যক লোক ছিল, ওনারা একজন অপরকে চিনতেন, যেহেতু আমাদের একই এলাকায় বাড়ি। হ্যাঁ, মাঝে মাঝে, এবং আমার বাবা যখন যেই সময় আমাদের সাথে ডিটাচ ছিলেন, আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, সেই সময় আমি পরবর্তীতে শুনেছি যে আমার শ্বশুর ওনাকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন সময় দেখা গেল সারাদিন ঘুরছে, কোনো খাবার নাই, আসছে। আমার শ্বশুর জানে যে এই লোকটা ঢাকা শহরে একসময় তার কত কিছু ছিল, আজকে সে পথের ফকির। আমার শ্বশুর হয়তো খাওয়ায় হয়তো আব্বাকে 200-100 টাকা পকেটে দিয়ে দিত, আবার হয়তো চলে যেত। আবার আমার শাশুড়িও বাসায় আসলে আমার শাশুড়িও নাকি আমার আব্বাকে খুবই আদর করতেন, এবং আমি জানতাম, এবং পরবর্তীতে আমি শুনেছি যে আপনি যখন ছিলেন না, যোগাযোগ কই ছিলেন, কোথায় যাইতেন, বলতো তোমার ওই বাসায় যাইতাম, ওই সাথে। এবং আমি শুনেছি যে আমার শ্বশুর শাশুড়ি তারা আমার বাবাকে যথেষ্ট সম্মান করতেন, আদর করতেন।
তো এই কারণে কিন্তু আমার যখন বিয়ের যে বিষয়টা, হঠাৎ করে আব্বা একদিন আমাকে ফোন দিয়ে বললো, তখন আমি ফোন কিনেছি, অফিসের টাকায় ফোন কিনেছি, মোবাইল ফোন। আব্বা বললো যে তুমি একটু মৌচাকে এরকম আসবা, তোমার সাথে একটু দরকার আছে। কোথায় মৌচাকে? বললো ওই যে তোমার একটা ফুপু থাকে এলাকা, তোমার অমুক ফুপু। যেহেতু আমার শাশুড়ির বাড়ি আর আমার বাড়ির মাঝখানে কিন্তু কোনো বাড়ি নেই, আমার শাশুড়ির যেটা বাবার বাড়ি আর কি। তো আমি চিনি ওনাকে, ওনার নামে চিনি, তোমার অমুক ফুপু। তো আমি বললাম কী জন্য? আসো, আসলে কথা আছে। আসলাম, আসার পরে আব্বা বললো যে এরকম ঘটনা, এই এই তোমার এই ফুফাতো বোন আছে একজন, তুমি দেখো, আমরা ঠিক করছি, তোমার এই ঢাকা শহরে এই কষ্ট, এগুলো আমরা মেনে নিতে পারছি না। সেই সব কিছু মিলে আমি বললাম আব্বা কী বলেন এসব, এখন কি এটা বিষয়? কয় না, তুমি সারা জীবন আমার কথা কখনো অমান্য করো নাই, আশা করি আজকেও করবা না। তুমি দেখো, তোমার যদি অপছন্দ। পরে আমার ওয়াইফকে দেখাইলো আমাকে। তো দেখানোর পরে তখন তো আসলে আমি কখনো বিয়ের জন্য কোনো মেয়ে কোনো দিন দেখি নাই। তো আমার বাবা যখন ডাকলেন আমাকে, তো গেলাম, দেখলাম। দেখার পর আব্বা বলতেছে তো মেয়ে পছন্দ হয়েছে। তো আমার জীবনে আসলে বিয়ের জন্য কখনো মেয়ে দেখি নাই। হ্যাঁ, তো কি বলবো, বললাম হ্যাঁ খারাপ না, কিন্তু এই খারাপ নাকেই তারা ধরে নিছে যে ইয়ে করবে, এই সম্মতি আছে। হ্যাঁ, যেভাবেই হোক আমার বাবা উপস্থিত ছিলেন এবং থেকে ওই দিনই আমার বিয়ে হলো। আমি অফিসে ফোন করে জানাইলাম, আমার একজন অফিসে বস ছিলেন, উনি খুবই ভালো, এবং বস আসলো, আইসা বললো এই 3600 টাকা 60 টাকা 3660 টাকা বেতনে পাও না, তখন মনে হয় 1500 টাকাই পাই। বললো যে এই বেতনে কিভাবে দুঃসাহস করো, আর তোমার বাবা কেমন মানুষ যে তোমার এই বিয়ে করা, এবং রাজি হয়ে গেল। যাক, হয়েছে। আব্বার সাথে কি কথা বললো স্যার, কথা বলার পরে আচ্ছা ঠিক আছে, ওর বাজার টাজার কিছু করছেন? তা আব্বা চুপ করে আছে, আব্বার পকেটেও টাকা নাই, আমার পকেটেও টাকা নাই। তো ওই স্যার আবার মৌচাক মার্কেটে গেলেন, আমার বউয়ের জন্য শাড়ি কিনছে, একটা আংটি কিনছে, বিয়ের অন্যান্য কিনে উনি, আল্লাহ ভালো করুক, আমি দোয়া করি, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে স্যার ওই সময় করলো, এবং রাত 11টা বাজতে বিবাহিত পুরুষ হয়ে গেলাম আর কি। যাই হোক, আমার ওয়াইফ তখন ছোট মানুষ, ও সবে মাত্র এসএসসি পাস করছে। হ্যাঁ, ও ছোট, আমিও আসলে ছোটই, আমি ম্যাচিওর। তা আমার শাশুড়ি বললো যে বাবা শোনো, ও আমার এখানে আছে, যতদিন থাকে থাক, তুমি এখানেও আমার বাসায়ও থাকতে পারো, অথবা তুমি তোমার মতো থাকতে পারো, তুমি যখন মন খুশি আসো, তুমি আগে তোমার পরিবারকে সাপোর্ট দাও, সব কিছু করো, আমার মেয়ে ছোট, ও বড় হোক, তারপরে তোমরা, এখন তোমার বাবা বা তোমার শ্বশুর তারা মিলে এটা করছে, এর বিরুদ্ধে তো আমরা যেতে পারি না। হ্যাঁ, তো আমার আসলে লাইফের দ্বিতীয় স্ট্রাগল শুরু হলো সেখান থেকে। ব্যবসা তুমি টুকটাক করো, কিন্তু এই যে বড় ব্যবসা আইপিএস বা বিভিন্ন ব্যবসা শুরু করলে, এটা কিভাবে কি শুরু করলে আবার সেটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আসলে এখানে ব্যবসা কিভাবে শুরু করলাম এইটা বলতে গেলে আরেকটু বিয়ের পর থেকে আরেকটু বলতে হবে। হ্যাঁ, এখানে একটা ইয়ে আছে যে আমি কিভাবে ব্যবসায়ী হয়ে উঠলাম। তো আমি তো বললাম যে আমি বিয়ে করলাম, হাতে পয়সা নাই, খুবই অল্প বেতনে চাকরি করি, একটা মেসে থাকি, এবং সারা মাস খাওয়ার পরে যে কয় টাকা থাকে সেটা বাড়িতে পাঠাই আমার পরিবার চলার জন্য। তো বিয়ের পরে আমার শ্বশুর ফ্যামিলি তারা বললো যে বিয়ে করছো ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু মানে তোমার ওয়াইফ বা তার এক্সপেন্স এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার ওয়াইফ তখন সদ্য এসএসসি পাস, আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো আমার ওয়াইফও আমাকে বললো যে একটা কাজ করো, সেটা হলো যে আমি যেহেতু লেখাপড়া করব, আমার এসএসসি থেকে আমার মাস্টার্স কমপ্লিট করতে বেশ 5-6 বছর লেগে যাবে। এই 5-6 বছর আমি তোমাকে সময় দিলাম, যে এই সময়ে তুমি লাইফের কতটুকু নিজেকে আগায় নিতে পারো। তো যাই হোক, আমি চাকরি করতে থাকলাম। তোমার 2000, আমি তো বিয়ে করলাম 2002-এর অক্টোবরে। 2005 পর্যন্ত ওই প্রতিষ্ঠানেই চাকরি করলাম। হ্যাঁ, তো 5 পর্যন্ত চাকরি করার পরে আমার কাছে মনে হলো যে আমি যেই কাজটা করি, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমি যে কাজ করি, যে আমি ইন হাউস আমার যে প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটার তদারকি করছি। ধরো আমি বিয়ে করলাম 2002-এ বিয়ে করলাম। 2005-এ এসে আমার কাছে মনে হলো যে আমি যেই টাইপের জব করছি এতে আমার কানেক্টিভিটি বাড়তেছে না, অর্থাৎ আমি ভালো কাজ পারি বা খারাপ কাজ পারি, যাই পারি, আমার অন্যদের সাথে কানেক্টিভিটি বাড়ছে না। তখন আমি একটা সেলস রিলেটেড একটা প্রতিষ্ঠানে জব নিলাম, যেখানে ওই প্রতিষ্ঠান আমাকে নারায়ণগঞ্জে পাঠাইলো।
বিভিন্ন কাস্টমারদের সাথে কমিউনিকেশন করা, মোট কথা সেলস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলাম। হ্যাঁ, তো সেখানে আমার আর একটা সুবিধা দাঁড়ালো যে সেলস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে দিনের বেলা কাজ থাকলেও রাতের বেলা তেমন বেশি কাজ থাকে না এবং গ্যাপে লেখাপড়া করার একটা ইয়ে থাকে। তখন আমার মিসেস আমাকে বললো যে তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিংটা ভর্তি হও। তখন কিন্তু আমি আবার ইনিশিয়েটিভ নিলাম, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলাম। আমার সেলসে যাওয়ার পরে আমার ইনকাম সোর্সটা কিছুটা বাড়তে থাকলো, সেখান থেকে কিছু খরচ দিয়ে বাড়িতে দিতাম। আমার ওয়াইফকে বেসিক্যালি দিতাম না, আমার শ্বশুর শাশুড়ি তাকে লেখাপড়া করাইতো। সে ইন্টারমিডিয়েট পাশ করলো, তেজগাঁ কলেজে অনার্স ভর্তি হইলো, মাস্টার্স করলো। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। আমার ঠিক মোটামুটি যখন কমপ্লিটের দিকে, তখন আমি যে প্রতিষ্ঠানে জব করতাম সেখানে ওখানে কিছু জটিলতা দেখা দিল। আমার কাছে মনে হলো যে আমি যদি এখন জব ছেড়ে দেই এবং আমি যদি নিজে কিছু করতে পারি তাহলে বোধহয় ভালো হবে। তো তখন আমি যেটা করলাম যে আমি যেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, যেই কাস্টমারদের সাথে কাজ করতাম, তাদেরকে বললাম যে আমি তো এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করি, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি নিজে থেকে কিছু শুরু করতে পারি। তো তারা বললো যে চাকরিরত অবস্থায় তোমার কমিটমেন্ট বা অন্যান্য যেহেতু ভালো ছিল, তুমি শুরু করতে পারো। তো তখন আমার রিলেটেড একসাথে চাকরি করতাম এরকম আরও কয়েকজন কলিগকে নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান শুরু করলাম, খুব ছোট্ট করে একটা সিঁড়ির নিচে এক রুমের, এটা মিরপুরের শেওড়াপাড়ায় আর কি। সেটা কন্টিনিউ করলো 2009 থেকে 2011 পর্যন্ত আর কি। তো তারপরে দেখা গেল যে পার্টনারশিপদের মধ্যে কিছু আসে, কিছু সমস্যা তৈরি হয়। এমন না যে তারা খারাপ ছিল আমি ভালো ছিলাম, বিষয়টা এরকম না, হয়তো আমাদের মধ্যে সবারই কিছু না কিছু সমস্যা ছিল। আমি 2011 সালে ওখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে ফকিরাপুলে পানির ট্যাঙ্কির গলিতে ছোট্ট একটা অফিস নিলাম। তো আমি যখন ওই প্রতিষ্ঠানটা প্রথম শুরু করি সেটা কিন্তু একটা লিমিটেড কোম্পানি ছিল এবং সেটার ম্যানেজিং ডিরেক্টরও আমাকে সর্বসম্মতিক্রমে আমাকে এমডি বানানো হয়। তো আমরা যে লয়ারের মাধ্যমে করতাম, যখন জটিলতা দেখা দিল তখন লয়ার বলল, ভাই আমি আপনাকে যতটুকু চিনি আপনি একা একটা প্রতিষ্ঠান ভালো চালাইতে পারবেন। হ্যাঁ, অ্যাডভোকেট নাইলা খান, উনি এখনও আমার কোম্পানির লয়ার এবং আমাকে যথেষ্ট স্নেহ করেন, আমাকে সহযোগিতা করেন। তো নাইলা আপা বললো যে আমাদের এই অফিস বিল্ডিংয়ে এখানে একটা ছোট্ট অফিস নেন, নিয়ে একা শুরু করেন। এটা 2011 সালে আমি শুরু করলাম আর কি। তো আমাদের যেসব ক্লায়েন্টের সাথে আমি কাজ করতাম তারাই আমাকে কিছু কিছু করে কাজ দেওয়ার তৈরি করলো। আসলে তারপর থেকে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ হয়নি। 2011 সাল থেকে 2012-13তেই আমি অফিস চেঞ্জ করলাম, বনশ্রীতে একটা অফিস নিলাম। 2018 সালে এসে আমাদের এই অফিস স্পেসটা আমরা কিনলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের জায়গায় আমরা ওয়্যার হাউস করেছি, অফিস করেছি। আলহামদুলিল্লাহ আমি যেখানে থাকি সেটাও আমার অ্যাপার্টমেন্ট, সেটা আমাদের নিজের কেনা। আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ি এখন আর সেই ছনের ঘর নাই, এখন সেখানে বিল্ডিং হয়েছে, সেখানে এয়ার কন্ডিশন হয়েছে, গিজার হয়েছে। কিছু কৃষি জমি তো আমাদের একেবারেই ছিল না, তোমরা শুরুতেই শুনেছো যে আমার বাবা তার দাদার অংশ যেটা সেটা বিক্রি করে ফেলেছে। এখন যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা আমার দাদার থেকে আমার বাবার প্রাপ্ত অংশ, বাড়ির ভিটা, ওখানেই আমি বাড়ি করেছি। আর যদিও আমার এখন অনেক কৃষি জমি আছে, আমি চাইলে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, এটা আমার বাপ দাদার ভিটা এবং এটা আমার জন্ম বিয়া, সেখানেই থাকা উচিত, সেখানেই এখন থাকি। আর আমার অফিসের কার্যক্রম এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সাপ্লাই করি। মতো আমি এইটাই তোমার সাথে জানতে চাচ্ছি যে তুমি যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করো। সবাই জানলো তুমি ব্যবসা করো, একজন সফল ব্যবসায়ী, এবং জিরো থেকে তুমি হিরো হলে, কিন্তু কি প্রোডাক্ট নিয়ে কাজ করো, তোমার প্রোডাক্টগুলো কি একটু যদি বিশ্লেষণ করতে। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার প্রোডাক্টগুলো ইঞ্জিনিয়ারিং। প্রথমে আমি যখন শুরু করেছিলাম তখন ইলেকট্রিক্যাল সাবস্টেশন করতাম। ইলেকট্রিক্যাল সাবস্টেশন হলো ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং, তারপরে এর সঙ্গে যে আনুষঙ্গিক সুইচ গিয়ার আছে এগুলি ম্যানুফ্যাকচারিং করা, অ্যাসেম্বল করা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাপ্লাই করা। 2018 সাল পর্যন্ত মূলত আমরা ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ভোল্টেজ স্টেবিলাইজার যেটা আমরা ভোল্টেজ কম বেশি হলে বিদ্যুতের বিভিন্ন সমস্যা হয় সেখানে আমরা স্টেবিলাইজার, তো সেই সময় কিন্তু আমরা সেটাও ম্যানুফ্যাকচারিং করতাম। তো পরবর্তীতে এসে দেখলাম যে ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ে আসলে ট্রেডিংয়ে বিজনেসের ইয়েটা ভালো, যে আমার হয়তো 15টা প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আছে, আমি 15টা ম্যানুফ্যাকচারিং করতে পারছি না, এখানে র মেটেরিয়াল শর্টেজ, আরও অন্যান্য কিছু বিষয় আছে, গভর্নমেন্টের কিছু পলিসির ব্যাপার আছে।
তো তারপরে আমরা আস্তে আস্তে ট্রেডিং করা শুরু করলাম। হ্যাঁ, তো এখন আমরা পুরো দস্তুর ট্রেডিং ব্যবসায়ী। আমরা দেশের বাইরে থেকে যে কোনো বড় প্রজেক্ট হোক, ছোটো প্রজেক্ট হোক, ইভেন রুরাল এলাকার জন্য আমরা যখন যেটা মার্কেটে দেখছি যে এইটার চাহিদা আছে, সেই প্রোডাক্টটাই আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি এবং সেটা সাপ্লাই করি। তো মূলত এখন হলো বলতে পারো যে একজন ইম্পোর্টার। তো তোমার সাথে যদি এই যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো বা যে প্রোডাক্টগুলো তুমি সেল করো, এগুলো যদি কারো প্রয়োজন হয়, তোমার অ্যাড্রেসটা যদি একটু বলে দিতে এবং তোমার নাম্বার সহ, তাহলে তারা উপকৃত হতো, বন্ধুরা বা দর্শকরা। আচ্ছা, তো আমার প্রতিষ্ঠানের নাম টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। হ্যাঁ, টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটা ওয়েবসাইট আছে। তো যে কেউ যদি গুগলে যে টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখে, তাহলে সে বাকি সব আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন পেয়ে যাবে। আর আমাদের অফিস বিল্ডিং, এটা তো বনশ্রী মেইন রোডে 4 নম্বর প্লট, এ ব্লকের, লিফটের 6। তো আমরা সাধারণত এইভাবে কেউ আসবে আমাদের কাছে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে এরকম সাধারণত হয় না। আমাদের বিজনেস ট্রেন্ডটা হলো এরকম, ধরো বিভিন্ন কর্পোরেট হাউসগুলি আছে, তাদের ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন প্রোডাক্ট যখন লাগে, তাদের সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে ইমেইলে রিকোজিশন পাঠায় যে আমার এই প্রোডাক্ট লাগবে। তখন আমরা সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন সহ ইমেইলের মাধ্যমে আবার তাদেরকে এটার অফার পাঠায়। তারা হয়তো এরকম 5টা-7টা কোম্পানি থেকে অফার নেয়। নেওয়ার পরে যাদের প্রিভিয়াস রেকর্ড ভালো, যাদের সাথে সম্পর্ক ভালো, প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে তাদের ধারণা আছে, তাদেরকে তারা কার্যাদেশ প্রদান করে। আমাদেরকেও দেখা যায় যে আমাদেরকে কার্যাদেশ দিলে আমরা তখন সেখানে প্রোডাক্ট সরবরাহ করি এবং আপনার সেলস সার্ভিসটা। তাহলে তোমার ইমেল অ্যাড্রেসটা বলে দাও আর নাম্বারটাও বলে দাও, বন্ধুরা অনেক সময় তোমার সাথে যোগাযোগ করবে বিভিন্ন পরামর্শের জন্য, তাহলে তোমার হেল্প পাবে। আমার ইমেল আইডি reja@tnsgroup.com.bd। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার তো ওপেন 01713215065। আমার একটাই নাম্বার এবং এটাই আমার মনে হয় যে আজীবন থাকবে, একটা নাম্বারই, এটার কখনো পরিবর্তন হবে না আর কি। হ্যাঁ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তোমার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিলে, আমাদের চ্যানেল 93-এর ফেলে আসা দিনগুলোতে সময় দিলে তুমি, এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এবং দর্শকের জন্য বা বন্ধুদের জন্য তোমার কিছু বলার থাকলে, অথবা আমাদের চ্যানেল 93 সম্পর্কে কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে আমি যে এই যে লাইভে কষ্ট করে করে এই জায়গায় আসছি, প্রথম কথা হলো যে এই কষ্টের জীবনে আমি আসলে একা হাঁটিনি। প্রতিনিয়ত অনেক অপরিচিত মানুষ, পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, তারা কিন্তু আমাকে হেল্প করেছে। আজকে এই বিজনেসম্যান হয়ে ওঠার পিছনেও অসংখ্য মানুষের আছে, যারা হয়তো আমার কেউ কাস্টমার ছিল, কেউ বন্ধু ছিল, কেউ আমার হয়তো প্রিভিয়াস কলিগ ছিল। ইভেন আমি এটা গর্বের সাথে বলতে চাই যে যেসব প্রতিষ্ঠানে আমি কাজ করেছি, সেই প্রতিষ্ঠানের যারা ওনার, তারা কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং টিল নাও তারা নিজেরাও সুযোগ থাকলে আমাকে কাজের অর্ডার দেন। হয়তো ওনাদের একটা বড় কাজ আসছে, সেখানে হয়তো আরও কিছু কাজের সুযোগ আছে, আমাকে ডেকে নিয়ে যে দেন। তো আমি আমার জীবনে চলার পথে যারা আছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সব সময় এবং করতে চাই। এবং বন্ধুদের জন্য আমি বলি যে আমি যখন 93-তে অ্যাড হলাম, হ্যাঁ, তখন বেশ কিছু বন্ধু আমার কাছে এসছেন, তাদের হয়তো কারো জবের প্রয়োজনে বা কেউ বিজনেসম্যান হতে চান। আমি অনেককেই হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু যদি সত্যিকার অর্থে বলি যে আমার অভিজ্ঞতাটা খুব খারাপ। আমরা কমিটমেন্টের জায়গায় খুবই খারাপ অবস্থা আমাদের, এবং আমাদের আসলে কোনো জীবনের লক্ষ্য নাই। যেমন আমি উদাহরণ দিই যে আমার একজন বন্ধু, উনি আসলেন, উনি আমাকে বললেন যে আমি একটা ছোট ব্যবসা করতে চাই। আমি তাকে ব্যবসার কিছু সুযোগও দিলাম, কিন্তু দেখলাম যে ব্যবসায় যত টাকার পুঁজির জিনিস দিলাম সেই পুঁজি উনি খেয়ে ফেললেন। এবং পরবর্তীতে দেখলাম যে উনি যখন আমার কাছে আসছিলেন তখন উনি বললেন যে তার পরিবারে বাজার করার মতো টাকা নাই, অথচ 93-এর প্রত্যেকটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করে, 93-এর প্রত্যেকটা। তো আমি অবাক হয়ে চেয়ে থাকি যে আমি তো অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমার সময়ের দাম আছে, আমাকে আমার কাজ করতে হয়। আমি বন্ধুদেরকে এটাই বলবো যে আগে নিজের কাজের মূল্যায়ন করতে হবে, নিজের কমিটমেন্টের মূল্যায়ন করতে হবে। আমি যদি কাউকে কথা দেই সেই কথা রাখতে হবে। কেউ যদি আমাকে বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় আমি বলি যে এই যে আজকে আমি বিজনেসম্যান হয়েছি, আমি যদি বাংলাদেশে যারা আমার মতো বিজনেসম্যান আছে, আমি গর্বের সাথে বলতে পারি কাউকে যদি আমি কখনো 10, 20, 50 লাখ টাকার প্রোডাক্টও আমাকে ইম্পোর্ট করে এনে আমাকে বাকিতে দিবে, কেউ না করবে না। বলবে রেজাউল ভাই নিয়ে যান, আপনি যা প্রোডাক্ট আছে নিয়ে যান, বিক্রি করেন, বিক্রি করে টাকা দিয়েন। এটা কিন্তু একদিনে হয়নি, এটা হয়েছে কারণ হলো আমি যদি কাউকে কথা দেই তাহলে আমি চেষ্টা করি যে সবার আগে সেই কথা রাখার জন্য।
আর একটা বিষয়ে আমি বলবো যে বিজনেসম্যান হিসেবে আমাদের যেটা হয় যে আমি হয়তো খুব অভাবী ছিলাম, হঠাৎ করে আমার কাছে কিছু টাকা আসছে, আমি একটু ভালো বিজনেসম্যান হয়েছি। আমরা কি করি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলি। আমি 5 স্টার বুফে ছাড়া আমার খাওয়া যাবে না, আমাকে দামি গাড়িতে চড়তে হবে, আমার দামি ঘড়ি পরতে হবে, দামি জামা কাপড় পরতে হবে, বড়লোক বন্ধুদের সাথে মিশতে হবে। এই যে আমাদের একটা মেন্টাল সেট আপ আমরা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, সেইটা কিন্তু অধিকাংশ সময় আমাদেরকে বিপদে ফেলে। আমাকে ভাবতে হবে যে আমি একজন বিজনেসম্যান হিসাবে আমি যতটুকু আমার সামর্থ্য আছে তার চেয়ে অনেক বেশি কম, তার চেয়ে অনেক কম আমাকে ইউজ করতে হবে। আমার যদি 10 টাকা থাকে তাহলে 8 টাকা সেভ করতে হবে, 2 টাকা আমার প্রতিদিনের বাজেট। আমি কিন্তু বন্ধু 2012 সালে থেকে গাড়ি ইউজ করি, কিন্তু মাসে একদিনও গাড়ি চালাই না। আমি মোটরসাইকেল চালাই কেন? আমি একজন ড্রাইভার রাখি না, আমি চাইলে ড্রাইভার রাখতে পারি, আমি কিন্তু একটা ড্রাইভার রাখি না, আমি সেলফ ড্রাইভার কার ইউজ করি। কেন? প্রতি মাসে আমার কিছু টাকা সেভ হবে। তো এইরকম কিছু জিনিস যে আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার আগে আমাদেরকে ভাবতে হবে যে এইটা আমি সারভাইভ করতে পারবো কিনা, কত বছর ধরে করব। অনেক সময় দেখা যায় যে একটা ছোট প্রতিষ্ঠান অনেক এমপ্লয়ি নিয়োগ দিয়ে ফেলছে শর্ট সময়ের মধ্যে, সে অল্প সময় অনেক কিছু হবে, আলটিমেটলি দেখা যায় পরে এমপ্লয়িরও বেতন দিতে পারছে না, অফিস শেষ হয়ে গেছে, ভাড়া দিতে পারছে না, ফার্নিচার বিক্রি করে ফেলছে। এরকম করা যাবে না। আমার যদি 10 টাকা ইনকাম করার সোর্স থাকে তাহলে সেখান থেকে 10 টাকা আয় হলে 8 টাকা আমাকে রিজেনারেটিভ ওয়ার্ক করতে হবে, 2 টাকা আমার জীবনের খরচ করতে হবে। এটাই আমার বন্ধুদের প্রতি সবসময় যে তোমরা যদি আসলে বিজনেসম্যান হতে চাও সবার আগে কমিটমেন্টকে ঠিক রাখ। আর তুমি চ্যানেল 93-কে কিছু বলতে চাও কিনা? হ্যাঁ, আমি চ্যানেল 93-কে বলতে চাই যে চ্যানেল 93 আজকে যে উদ্যোগ নিয়েছে যে আমার ব্যাচ 93 বন্ধুদেরকে প্রমোট করার এবং তাদের মনের কষ্ট, তাদের আনন্দ এইটা সবার সাথে শেয়ার করার, এইটাকে আমি খুবই ভালোভাবে নিচ্ছি এবং আমি চাই যে চ্যানেল 93 এই কাজটাকে অব্যাহত রাখুক এবং চ্যানেল 93-র মাধ্যমে আমাদের বন্ধুদের দুঃখ কষ্টে উঠে আসুক। আমরা সেটা দেখতে চাই, আমরা জীবনে ব্যর্থতার গল্প শুনতে চাই, আমরা সফলতার গল্প শুনতে চাই চ্যানেল 93-র মাধ্যমে, যেন এর দ্বারা আমরা উপকৃত হতে পারি। ধন্যবাদ তোমাকে। দর্শক, রেজার যে গল্প শুনলাম, আমরা নাটক করি, নাটক লিখি, এক একটা নাটক মানুষের এক একটা জীবন। আমি যদি কখনো কোনো সময় কোনো ভালো প্রডিউসার পাই, রেজার এই গল্পটাকে আমি নাটক আকারে শুটিং করব এবং আপনাদের সামনে উপহার দেব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। আর রেজার মতো এই কাহিনী শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, মতামত দিতে চান, তাহলে আমাদের নিচে যে নাম্বারটা আছে, নাম্বারে মতামত দিতে পারবেন। এবং যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল 93-তে, তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে বিজ্ঞাপন দিতে পারবেন। আজ এখানে, নেক্সট দেখা হবে অন্য কোনো নতুন বন্ধুকে নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেল 93, বন্ধুত্বের বন্ধনে আমরা।